ক্ষেত্রে উদ্ভিদের মূল অথবা কাণ্ড অথবা পাতার অগ্রভাগে যে টিস্যু অবস্থান করে সেই টিস্যুটা হচ্ছে ভাজক টিস্যু, এবং উদ্ভিদের কাণ্ডের দিকে যে টিস্যুটা থাকে, হ্যাঁ, সেই টিস্যুটা হচ্ছে স্থায়ী টিস্যু, অর্থাৎ যে টিস্যুটা আমার বিভাজন করে না। তো আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, যেহেতু এই টিস্যুটা সবসময় বিভাজন করে, তো এই কিছু বৈশিষ্ট্যগুলো থাকবে। তো প্রথমত এই বৈশিষ্ট্য কি, কোষগুলো আমার হবে জীবিত, হ্যাঁ, কোষগুলো সবসময় জীবিত এবং কোষগুলো সমবেশীয়, এবং সেটা হচ্ছে পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হতে পারে, হ্যাঁ, এবং কোষের আন্তঃকোষীয় ফাঁকা থাকবে না, অর্থাৎ কোষগুলো খুব ঘনভাবে বিন্যস্ত থাকবে, সেখানে আন্তঃকোষীয় কোনো ফাঁকা থাকবে না, একটা কোষ আরেকটা কোষের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। তো চিত্রটা কেমন হতে পারে, যেমন ধরো আমরা যদি চিত্র আঁকি এমন হতে পারে, আমরা ষড়ভুজের ক্ষেত্রে ধরলাম এটা হচ্ছে ষড়ভুজাকার, তো এমন ভাবে চিত্র আঁকানো যায় যে এরকম। তাহলে এই কোষগুলো আমার নিউক্লিয়াসটা আকারে বড়, দেখো আমরা একটা বলেছি যে যেহেতু এই কোষটা অনেক বেশি বিভাজন করে, সুতরাং তার বিপাকীয় হার বেশি, বিপাকীয় হার বেশি মানে তার নিউক্লিয়াস অনেক বেশি অ্যাক্টিভ, তার সাইটোপ্লাজম ঘন থাকে। তাহলে আমরা বলতে পারতেছি কোষটা অনেক যেহেতু বিভাজন করে, তার নিউক্লিয়াসটা আকারে বড় এবং সাইটোপ্লাজমটা হচ্ছে ঘন ঘন সাইটোপ্লাজম। আচ্ছা, ঘন সাইটোপ্লাজম যখন থাকবে তখন কিন্তু কোষ গহ্বর অনুপস্থিত, অর্থাৎ আমরা এই চিত্রটা, আমরা এই বৈশিষ্ট্যের সাথে আমরা চিত্রটা ম্যাচ করবো এবার। তাহলে নিউক্লিয়াস আকারে বড়, সাইটোপ্লাজম আমার ঘন থাকবে, আমরা নিউক্লিয়াস দিলাম, সাইটোপ্লাজম ঘন। এবং আরেকটা জিনিস এখানে লক্ষণীয় যে এদের কোষ প্রাচীর, যেটা এই কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে পাতলা। যেহেতু আমরা বললাম এই কোষটা অনেক বেশি বিভাজন করে, সুতরাং এই কোষে আমার হচ্ছে সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর থাকবে। তাহলে দেখো আমরা আরেকবার রিভিউ করি যে আমাদের টপিকটার নাম হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, অর্থাৎ ভাজক টিস্যুকে আমরা ইংরেজিতে মেরিস্টেম বলতে পারি, মেরিস্টেম। তো এটা নিয়ে আমাদের আবার পড়া আছে, সে হচ্ছে জীব প্রযুক্তি অধ্যায়ে মেরিস্টেম কালচার বা টিস্যু কালচার। তো টিস্যু কালচার যেটা ওই একই, অর্থাৎ টিস্যু কালচারের ক্ষেত্রে আমার যেটা দরকার ভাজক টিস্যু দরকার, হ্যাঁ। তো এটাই সেই যে ভাজক টিস্যু আমার বিভাজন করে, তো অনেক বেশি বিভাজন করবে। তাহলে আমরা দেখলাম ভাজক টিস্যুর অপর নাম হচ্ছে মেরিস্টেম। এই টিস্যুর বৈশিষ্ট্যগুলো কি কি, এই টিস্যুগুলো হচ্ছে আমার জীবিত, সবসময় বিভাজনরত অবস্থায় থাকে, কোষগুলো সমব্যাসীয়, পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার, কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় কোনো ফাঁকা স্থান থাকে না, এদের সাইটোপ্লাজমটা অনেক বেশি ঘন থাকে, সাইটোপ্লাজম ঘন থাকার কারণে তাদের কোষ গহ্বর অনুপস্থিত, এদের প্লাস্টিড গুলো, খুবই গুরুত্বপূর্ণ কথাটা, এদের প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, অর্থাৎ এখনো প্লাস্টিড গুলো অ্যাক্টিভ হয় নাই, কারণ এই কোষগুলোর মূলত কাজ হচ্ছে বৃদ্ধি করা, হ্যাঁ, এই কোষগুলো শুধুমাত্র বিভাজনরত অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে তাদের যে প্লাস্টিড থাকবে সেই প্লাস্টিড গুলো এখনো ইনঅ্যাক্টিভ থাকে, এর জন্য তাকে বলা হচ্ছে প্রোপ্লাস্টিড অবস্থা। এদের নিউক্লিয়াসটা আকারে বড় থাকে, এদের সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এবার আমরা দেখবো যে ভাজক টিস্যু শ্রেণীবিন্যাস। তাহলে চলো দেখি আমার ভাজক টিস্যু কি কি শ্রেণীবিন্যাস আছে। তো আমরা এবার দেখবো ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। তো ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস আমরা দেখতেছি ভাজক টিস্যুকে টোটাল 4টি টপিকের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করা যায়। এদের মধ্যে হচ্ছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে এবং কোষ বিভাজন অনুসারে। তাহলে আমরা দেখি যে উৎপত্তি অনুসারে বিভাজনটা কি কি। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে ভাগ করা হয়, এক হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু। তারপর হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু। আরেকটা হচ্ছে আমার সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে ভাজক টিস্যু বিভাজন হচ্ছে, এক শীর্ষক, 2 নাম্বার হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত, ইন্টারক্যালারি নিবেশিত ভাজক টিস্যু। আরেকটা হচ্ছে পার্শ্বীয় বা ল্যাটারাল মেরিস্টেম, পার্শ্বীয় ভাজক টিস্যু। কাজ অনুসারে ভাগ করা হয় প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আরেকটা হচ্ছে আমার গ্রাউন্ড ভাজক টিস্যু, গ্রাউন্ড ভাজক টিস্যু। কোষ বিভাজন অনুসারে ভাগ করা হয় মাস ভাজক টিস্যু, পেট ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে আমার রিব ভাজক টিস্যু। তাহলে এইটা বিভাজনটা আমরা একটু দেখি যে উৎপত্তি অনুসারে ভাগ করা হচ্ছে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু এবং সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুযায়ী হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু বা নিবেশিত ভাজক টিস্যু এবং হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। এবং কাজ অনুসারে হচ্ছে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম, আর কোষ বিভাজন হচ্ছে মাস, প্লেট আর রিব। এবার আমরা বিস্তারিত দেখবো। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের মূল বা কাণ্ডের অগ্রভাগ, হ্যাঁ। তাহলে মূলের অগ্রভাগ একটা চিত্র আমি মোটামুটি যদি আঁকাতে চাই, তাহলে ধরলাম এটা হচ্ছে আমার একটা মূলের চিত্র, হ্যাঁ। মূলের এরকম যাচ্ছে, মূল থেকে মূল রুম বেড়েছে এরকম এরকম। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমরা দেখবো যে প্রথমে প্রোমেরিস্টেমটা কোথায়। প্রোমেরিস্টেমটা হচ্ছে প্রথমত একদম মূলের অগ্রভাগে যে জায়গা থেকে সর্বপ্রথম বিভাজন শুরু হয়, যে জায়গা থেকে সর্বপ্রথম বিভাজন শুরু হয় ওইটাকে বলবো আমরা প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। ধরলাম আমার এইটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু।
হ্যাঁ, তো এই জায়গা থেকে প্রথম আমার হচ্ছে ভাজক টিস্যু উৎপন্ন হওয়া শুরু হয় বা বিভাজন হওয়া শুরু হয়। হ্যাঁ, এক্ষেত্রে আমরা এটা অনেকটা এরকম যে আমাদের যখন আমরা মেডিকেলে হচ্ছে অসিফিকেশন করা হয়, হ্যাঁ, যে আমাদের মাথার যে অস্থিগুলো এগুলো আসলে প্রথমে মেমব্রেনের মতো ছিল, একটা পর্দার মতো ছিল। তো ওইখানে ফার্স্ট একটা জায়গা থেকে আমার অসিফিকেশন মানে অস্থি হওয়া শুরু হয়। তো যে জায়গা থেকে অস্থি হওয়া প্রথম শুরু হয় ওটাকে বলা হয় অসিফিকেশন সেন্টার। তো ঠিক তেমনি আমরা যদি এইটাকে বিবেচনা করি ভাজক টিস্যুটারে, যে জায়গা থেকে বিভাজন শুরু হয় সর্বপ্রথম ওই জায়গাটাকে বলা হয় প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। আচ্ছা, এবার প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে ভাজক টিস্যু তৈরি হয় ওইটারে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে উপরের দিকে যে ভাজক টিস্যু গুলো আছে এটা হচ্ছে আমার প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে এই চিত্রটা আমরা যেটা আঁকলাম কালো চিহ্ন দিলাম এটা হচ্ছে আমার প্রাইমারি ভাজক টিস্যু। সুতরাং আমরা বলতে পারি প্রাইমারি ভাজক টিস্যু কারা? যারা আমার প্রোমেরিস্টেম থেকে উৎপত্তি লাভ করে তাদেরকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। তাহলে আমরা কিন্তু একই প্রাইমারি ভাজক উৎপত্তি অনুসারে কিন্তু এই যে প্রাইমারি ভাজক টিস্যু যারা তারাই মূলত শীর্ষক ভাজক টিস্যু। তাহলে বলতে পারি শীর্ষক ভাজক টিস্যু তারা এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু। আচ্ছা, এরপরে সেকেন্ডারি ভাজক টিস্যুটা কি? সেকেন্ডারি ভাজক টিস্যুটা একটা মজার ব্যাপার হচ্ছে আমরা জানি যে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে, অর্থাৎ প্রথমে উদ্ভিদ লম্বা হয় এবং তার পরবর্তীতে উদ্ভিদ আর আকার আকৃতিতে মোটা হয়। তো যখন উদ্ভিদ মোটা হয় তখন তার হচ্ছে গৌণ বৃদ্ধি ঘটে, অর্থাৎ সে হচ্ছে ব্যাস বৃদ্ধি পায়। তো ব্যাস বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো এখানে, যে যদি এটার ব্যাস বৃদ্ধি পাওয়া প্রয়োজন পড়ে তাহলে এই দিকে বিভাজন হওয়ার দরকার। তো এই দিকে বিভাজন হওয়ার জন্য এইদিকে তো সবগুলো স্থায়ী টিস্যু। তো তখন দেখা যায় যে আমার এই স্থায়ী টিস্যু থেকে আমার ভাজক টিস্যু তৈরি হয়। তো স্থায়ী টিস্যু থেকে পরবর্তীতে যে ভাজক টিস্যু তৈরি হয় ওই ভাজক টিস্যুদেরকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। অর্থাৎ এগুলো তাহলে এগুলো উদাহরণটা কি? যেমন হচ্ছে ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, আর এটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। তাহলে আমরা এই সেকেন্ডারি ভাজক টিস্যু যারা তারাই মূলত পার্শ্বীয় ভাজক টিস্যু। হ্যাঁ, এটা দ্বারা একই উদাহরণ আছে যে যদি বলা হয় যে পার্শ্বীয় ভাজক টিস্যু কি, এরা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু, কারণ এরা হচ্ছে যে পার্শ্বীয় অবস্থান করে এবং তারা হচ্ছে মূলত স্থায়ী টিস্যু থেকে উৎপত্তি লাভ করেছে এবং তারা হচ্ছে এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। আর ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যুটা কোনটা? যে ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে। যেমন এটা মূল ছিল, এখান থেকে আমার একটা হচ্ছে মূল রোগ বের হয়েছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু অবশ্যই ভাজক টিস্যু থাকবে। অর্থাৎ আমরা যে উদ্ভিদের ক্ষেত্রে দেখবো যে জায়গা থেকে আমার কাণ্ড বের হয়েছে বা যে জায়গা থেকে পাতা বের হয়েছে সেই জায়গাতে অবশ্যই ভাজক টিস্যু আছে। তাহলে এই ভাজক টিস্যু দুটি স্থায়ী টিস্যু মাঝখানে অবস্থান করেছে, সেহেতু এটারে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের উৎপত্তি অনুসারে এবং অবস্থান অনুসারে এই চিত্রের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। আর এরপরে হচ্ছে কাজ অনুসারে কি, অর্থাৎ একটা উদ্ভিদের আমার হচ্ছে ত্বক তৈরি করা দরকার, তার ভাস্কুলার বান্ডল তৈরি করা দরকার এবং তার অন্যান্য অঙ্গ মানে দেহ গঠনের জন্য যেসব টিস্যু দরকার সেগুলো তৈরি করা দরকার। তো সেগুলো কি কি আছে? এটা হচ্ছে আমরা একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের পার্থক্য বা বৈশিষ্ট্য যখন পড়তে যাও তখন এটা ভালোভাবে বোঝা যাবে। তো এমনি ওভারঅল মোটামুটি বলতে পারি যে একটা উদ্ভিদের ত্বক কি, এই যে বাইরের যে অংশটা এটা মূলত ত্বক, এই ত্বক তৈরি করে যে ভাজক টিস্যু, এই ভাজক টিস্যুটা হচ্ছে আমার প্রোটোডার্ম। অর্থাৎ আমরা বলতে পারি প্রোটোডার্ম এই ভাজক টিস্যুর কাজ হচ্ছে ত্বক তৈরি করা। উদ্ভিদের যে ত্বক আছে এপিডার্মিস, সেই এপিডার্মিস তৈরি করা। প্রোক্যাম্বিয়াম এই ভাজক টিস্যুর কাজ হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরি করা। জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যেটা এটা হচ্ছে ভাজক টিস্যু। আমরা বললাম যে প্রোক্যাম্বিয়াম এই ভাজক টিস্যুর কাজ হচ্ছে জাইলেম ফ্লোয়েম তৈরি করা। আর একটা হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু, অর্থাৎ একটা উদ্ভিদের এই জায়গাতে আমি যদি খেয়াল করে ধরলাম এটা হচ্ছে ত্বক আর এগুলো হচ্ছে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল মানে জাইলেম ফ্লোয়েম। তাহলে ত্বক এবং জাইলেম ফ্লোয়েম বাদে যে অন্যান্য যে অংশগুলো আছে ওই অন্যান্য অংশগুলোরে বলা হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু। হ্যাঁ, তো অন্যান্য অংশগুলো যে ভাজক টিস্যুতে তৈরি হচ্ছে সেই ভাজক টিস্যু হচ্ছে গ্রাউন্ড ভাজক টিস্যু। হ্যাঁ, এবং ওই অন্যান্য অংশগুলো হচ্ছে উদ্ভিদের মূল ভিত্তি গঠন করে। আচ্ছা, তাহলে আমাদের তিনটা হয়ে গেল এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে আমার কোষ বিভাজন অনুসারে। এখন একটা উদ্ভিদ একটা কোষ মানে একটা ভাজক টিস্যু বিভাজন যদি 3 তলেই হয়, হ্যাঁ, যদি 3 তলে হয়ে থাকে তখন তাদেরকে বলবো হচ্ছে মাস ভাজক টিস্যু। তাহলে 3 তলে বিভাজন ঘটবে এবং এই মাস ভাজক টিস্যুতে আমার হচ্ছে ঘনত্বে বৃদ্ধি পাবে। তাহলে উদ্ভিদ কি পায়? ঘনত্বে বৃদ্ধি পায়। এবং আরেকটা কথা আমরা এই মাস ভাজক টিস্যুতে লিখতে পারি সেটা হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায় 1, আরেকটা হচ্ছে 3 তলেই বৃদ্ধি পায়। 3 তলে বিভাজন ঘটে 3 তলে। তাহলে উদাহরণটা কি হবে? উদাহরণটা হচ্ছে আমার বর্ধনশীল ভ্রূণ, তারপর হচ্ছে কর্টেক্স, অন্যান্য যে অংশগুলো আছে মজ্জা, তারপরে শস্য, এইগুলো হচ্ছে আমার মাস ভাজক টিস্যুর উদাহরণ। এই ভাজক টিস্যু আমার 3 তলেই বৃদ্ধি পায়, উদ্ভিদ সেই ভাজক টিস্যু ফলে আমার হচ্ছে ঘনত্বে বৃদ্ধি পায়। প্লেট ভাজক টিস্যু আমার প্লেটে পাতা দিয়ে মনে রাখা যায়, প্লেটটা হচ্ছে পাতা। তাহলে এই ভাজক টিস্যুতে আমার 2 তলে বৃদ্ধি পায় এবং হচ্ছে আয়তনে বৃদ্ধি পায়। তাহলে আমরা এটা বলতে পারি আয়তন। হ্যাঁ, আয়তনে বৃদ্ধি পায়, আয়তনে। এবং এই প্লেট একটা পাতা দিলাম, আরেকটা হচ্ছে বর্ধিষ্ণু বহিতক, এটা হচ্ছে আমার প্লেট ভাজক টিস্যু। আর রিব ভাজক টিস্যু উদাহরণটা কি? রিব ভাজক টিস্যুটা এটা হচ্ছে আমার 1 তলে বৃদ্ধি পায়, 1 তলে বৃদ্ধি। হ্যাঁ, 1 তলে বৃদ্ধি পায় এবং রিব ভাজক টিস্যু উদাহরণটা হচ্ছে আমার মজ্জা রশ্মি,
রশ্মি, আরেকটা হচ্ছে বর্ধনশীল 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 মূল। তাহলে এইটা ছিল আমাদের হচ্ছে আজকের পড়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমি আরেকটাবার যদি একটু রিভিউ দিই, তাহলে ভালো টিস্যু উদাহরণ হচ্ছে উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কাজ অনুসারে এবং কোষ বিভাজন অনুসারে। এই উৎপত্তি অনুসারে ভাগ হচ্ছে প্রোমেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু এবং হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারে হচ্ছে শীর্ষক, যেটা উপরে অবস্থান করে একদম শীর্ষে, যেটা শীর্ষক ভাজক টিস্যু। তারপর হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু এবং হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। কাজ অনুসারে হচ্ছে আমার হচ্ছে প্রোটোটার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। আর কোষ বিভাজন অনুসারে সেটা হচ্ছে, যদি তিন তলে বিভাজন হয় সেটা হচ্ছে মাস। মাস মানে হচ্ছে ঘনত্ব, এটা আমরা জানি। মাস ভাজক টিস্যু এর উদাহরণ হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, মজ্জা, কর্টেক্স এবং হচ্ছে শস্য। এবং এরপর হচ্ছে প্রোক্যাম্বিয়াম, প্লেট। প্লেট হচ্ছে দুই তলে বিভাজন ঘটবে এবং আয়তনে বৃদ্ধি পাবে, উদাহরণ হচ্ছে পাতা এবং বর্ধিষ্ণু বহিত। আরেকটা হচ্ছে রিপ, এটা হচ্ছে এক তলে বিভাজন ঘটবে, উদ্ভিদ মানে মোটামুটি দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে, উদাহরণটা কি মজ্জারশ্মি এবং হচ্ছে বর্ধনশীল মূল। তাহলে এই ছিল আজকে এই পর্যন্ত পড়া। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।